লেখিকা মাধবী ভট্টাচার্যের পরশ পাথর। টুসি একেবারে তৈরি হয়ে বসেছিল। পলাশ ফিরতেই তাড়াতাড়ি ওকে চা জলখাবার দিয়েই গভীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো পলাশের তৈরি হবার। ব্যাপারটা বুঝতে পেরে পলাশ মনে মনে হাসলো। বিয়ের পর এটাই প্রথম পূজা টুসির। এতদিন মফস্বল শহরে বড় হয়ে ওঠা টুসির কাছে এই কলকাতা শহর এক মায়া নগরী। এই শহরের জাঁকজমক জৌলুসে মুগ্ধ টুসি স্বাভাবিকভাবেই একটু বেশি উত্তেজিত পুজোর শপিং করতে যাচ্ছে বলে। মায়া লাগছিল পলাশের। বেচারি কাল রাতে বসে বসে লিস্ট করেছে কার কার জন্য জামা কাপড় কেনা হবে। সেই তালিকায় ওর মা বাবা বোন আর পলাশেরও মা বাবা ভাই রয়েছে। কি করে কি হবে জানে না পলাশ। পকেটের যা অবস্থা। একটা বেসরকারি অফিসে মাঝারি মানের চাকরি করে পলাশ। মাইনেটাও মাঝারি হয়। বাড়িতে টাকা পাঠিয়ে যত টাকা থাকে তাতে দুজনের সংসার চলে যায় মোটামুটি ভাবে। হিসেব করে না চললে মুশকিল। যদিও পুজোতে বোনাস আছে তবুও সে আর কতই বা হয়। এতজনের জামা কাপড় কিনতে একটু কষ্ট তো হবে। টুসিকে নিয়ে বেরিয়ে অটোতে উঠল পলাশ। গড়িয়াহাটে যাবে। সেখানে সস্তা দরের দোকান বেছে বেছে কাপড় কিনলেই হবে। অটোতে বসে একবার পাশে বসে থাকা টুসির দিকে তাকালো পলাশ। সে বড় বড় চোখে রাস্তার পাশের দোকান বাড়ি গাড়ির শাড়ি দেখতে দেখতে চলেছে। খুশিতে আর উত্তেজনায় ওর চোখ চকচক করছে। হঠাৎ করে আরেকটা মুখ মনে পড়ে গেল পলাশের। সব ঠিক চললে আজ পলাশের পাশে তার বসে থাকার কথা ছিল। না চাইতেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পলাশের। মফস্বল শহর থেকে কলকাতায় জীবিকার সন্ধানে এসেছিল পলাশ। বাড়িতে মা বাবা আর মানসিক প্রতিবন্ধী ভাই রয়েছে। বাবার একার রোজগারে সংসার চলে না। তাছাড়া বাবার রিটায়ারমেন্টের সময় ঘনিয়ে আসছিল একটু একটু করে। সেই মুহূর্তে একটা কাজের খুব দরকার ছিল পলাশের। কলকাতায় পরিচিত একজনের বাড়িতে থেকে সারাদিন চাকরির সন্ধানে ঘুরে বেড়াতো পলাশ। শেষমেশ একটা মাঝারি মাপের চাকরি জুটিয়েই ফেললো কিছুদিনের মধ্যে। সেদিন খুব আনন্দ হয়েছিল পলাশের। যে বাড়িতে থাকছিল এতদিন সেই বাড়ির সবাইকে মিষ্টি খাইয়েছিল। কিছুদিন পর নিজেই একটা ঘর ভাড়া করে থাকতে শুরু করেছিল অন্য জায়গায়। দিতির কথা মনে পড়লে এখন বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা অনুভব করে পলাশ। ওর সুন্দর নিষ্পাপ মুখের আড়ালে যে এতটা বিষ লুকিয়েছিল জানতো না পলাশ। চাকরিটা পাওয়ার পর যেখানে ঘর ভাড়া করেছিল পলাশ সেই বাড়িরই আরেক ভাড়াটের মেয়ে দিতি তখন সদ্য কলেজ পাশ করে বাড়িতে বসে আছে। ওর বাবা পলাশেরই মতো ছোট একটা চাকরি করতেন। দিতি ছিল তাদের একমাত্র মেয়ে। দিতির মা বাবা খুবই ভালো মানুষ ছিলেন। তাদের মেয়ে হয়ে দিতি কি করে যে অমন হলো কে জানে। দিদিকে প্রথম দেখার দিনটা আজও স্পষ্ট মনে আছে পলাশের। অফিসে যাবার জন্য রেডি হয়ে বেরোচ্ছিল তখনই পেছন থেকে এক সুরেলা গলার ডাক শুনতে পেয়ে পেছন ফিরে তাকাতেই থমকে গেছিল পলাশ। একটা ছিপছিপে 20-21 তরুণী ডাকছে তাকে। এই যে শুনছেন। সালোয়ার কামিজ পরা সেই তরুণীর ঈষৎ চাপা গায়ের রং, কোকড়ানো চুলগুলো পেছনে টেনে বাঁধা, বড় বড় গভীর কালো দু চোখ, সব মিলিয়ে বেশ মিষ্টি দেখতে। এ পর্যন্ত মেয়েদের সাথে খুব একটা মেশার সুযোগ হয়নি পলাশের। তাই এই মেয়েটাকে দেখে একটু নার্ভাস হয়ে পড়েছিল সে। মেয়েটা নিঃসংকোচে তাকিয়েছিল পলাশের দিকে। পলাশ হা করে রয়েছে দেখে সে আবার বলল, আপনাকে ডাকছি, একটু শুনবেন? হ্যাঁ বলুন। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলেছিল পলাশ। গ্যাসটা হঠাৎ করে ফুরিয়ে গেছে। নতুন সিলিন্ডারটা লাগাতেই পারছি না। প্লিজ একটু এসে লাগিয়ে দেবেন। আসলে বাবা অফিসে গেছে, মাও বাজারে গেছে। আমি রান্নাটা বসিয়েছিলাম তখনই দুম করে সিলিন্ডার শেষ হয়ে গেল। পলাশ গেল মেয়েটার সাথে। মেয়েটার হাবভাবে কোনো জড়তা ছিল না। পলাশ সিলিন্ডারটা লাগিয়ে দেবার পর মেয়েটা হেসে থ্যাঙ্কস জানিয়ে নিজের নাম বলেছিল। আমি দিতি, এবছরে বিয়ে পাশ করলাম। আপনি তো নতুন ভাড়াটে তাই না? বাবা আপনার কথা বলেছেন, আমি দেখেছি আপনাকে আগেই। আপনার বাবা কে বলুন তো? অনাদি দত্ত, এই বাড়িরই আরেক ভাড়াটে। ব্যাংকে চাকরি করেন। হ্যাঁ চিনেছি, তার সঙ্গে কথা হয়েছে তো, হেসে বলেছিল পলাশ। মেয়েটার সহজ ব্যবহারে সব জড়তা কেটে যাচ্ছিল ওর। সেই থেকেই শুরু। প্রায় অনাদি কাকুর বাড়িতে গিয়ে হাজির হতো পলাশ। অনেক গল্প হতো সবাই মিলে। দিতির মা ভালো কিছু রান্না হলেই পলাশকে দিতেন বা ডেকে নিয়ে খাওয়াতেন। বলতেন, আহা তুমি একলা থাকো, ভালো রান্না খেতেই পাও না।
ভালো কিছু রান্না হলে তোমাকে না খাইয়ে তৃপ্তি পাই না আমি। ওদের আন্তরিকতায় মুগ্ধ হতো পলাশ। ওর মনেই হতো না যে নিজের বাড়ি ছেড়ে স্বজনহীন কোনো জায়গায় থাকছে সে। কয়েকদিনই যেন তারা পলাশকে বড় আপন করে নিয়েছিলেন। এর মধ্যে দিদিকে নিয়েও স্বপ্ন দেখতে শুরু করেছিল পলাশ। একদিন পলাশের ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছিল। আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন কেন আপনি? কিছু বলার থাকলে বলে দিতে পারেন না? পলাশের বুক কেঁপে উঠেছিল। একজনই আছে যার দিকেও প্রায়ই তাকিয়ে থাকে মুগ্ধ চোখে। তবে কি সেই? কাপা হাতে রিপ্লাই করেছিল পলাশ, কে আপনি? কে আপনি? বাবা, এক্ষুনি অচেনা হয়ে গেলাম আমি। প্রতিদিন যার দিকে তাকিয়ে থাকেন তাকে চিনতেই পারছেন না। নার্ভাস পলাশ লিখে ফেলেছিল, আপনি মানে তুমি কি দিতি? দিতিকে? পাল্টা মেসেজ এসেছিল। ঘাবড়ে গেছিল পলাশ। সবকিছু ঘেটে যাচ্ছিল। এ যদি দিতি না হয় তবে কে? ভয়ে হোয়াটসঅ্যাপ অফ করে দিয়েছিল সে। একটু বাদেই ফোন এসেছিল সেই নাম্বার থেকে। ধরবে কি ধরবে না করতে করতে শেষে ফোনটা ধরেই ফেলেছিল পলাশ। সঙ্গে সঙ্গে ও প্রান্ত থেকে ভেসে আসা একটানা রিনরিনে হাসির আওয়াজ অবশ করে দিয়েছিল তাকে। দিতি হাসতে হাসতে কথাই বলতে পারছিল না। কোনো মতে হাসি থামিয়ে বলেছিল, তুমি এত ভীতু পলাশদা? নাকি দিতি ছাড়াও আরো কোনো মেয়ের দিকে এভাবেই তাকিয়ে থাকো তুমি? আরে না না, নার্ভাস পলাশ বলে ফেলেছিল। দিতি আবার হাসছিল। পলাশ আবার অবশ হয়ে যাচ্ছিল ভেতরে ভেতরে। দিতি বলছিল, কতদিন অপেক্ষা করলাম তুমি কিছু বলবে বলে, কিন্তু না, তাকিয়ে থাকা ছাড়া আর তো কিছুই করছো না তুমি। বুঝলাম আমাকেই কিছু করতে হবে। বাবার কাছ থেকে কায়দা করে তোমার ফোন নাম্বারটা নিলাম। একটু মজা করছিলাম তোমার সাথে। তুমি তো ভয়েই অস্থির। চুপ করেছিল পলাশ। ওর ইচ্ছে হচ্ছিল দিতি এভাবেই অনন্তকাল কথা বলে যাক। পলাশকে চুপ দেখে দিতি বলেছিল, কি গো, বলবে না আমায়? কি? কাপা গলায় বলেছিল পলাশ, তোমার মনের কথা। দিদির গলা আরো গাঢ় হয়েছিল। আমি মানে 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 তোতলাচ্ছিল পলাশ। ধুর, তোমাকে দিয়ে কিছু হবে না, আমি ফোন রাখছি, রেগে গিয়ে বলেছিল দিতি। সঙ্গে সঙ্গে পলাশ বলেছিল, না না, ফোন রেখো না প্লিজ, আর একটু কথা বলো। কেন বলবো? দিতি বলেছিল, কারণ আমার ভালো লাগছে খুব। কি ভালো লাগছে? দিতি বলেছিল, এই যে তুমি এভাবে কথা বলছো, তোমার সবকিছুই আমার ভালো লাগে দিতি। আমি তোমাকে চাই, শুধু তোমাকে, বলে ফেলেছিল পলাশ। ও প্রান্তে দিতি চুপ করেছিল কিছুক্ষণ। শুধু ওর ঘন শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছিল। একটু বাদেই দিতি বলেছিল, কত সুন্দর করে বললে তুমি। এতদিন তবে চুপ করেছিলে কেন? আমি এরকমই দিতি, তবে এখন তো বললাম। সেই থেকেই শুরু। দুটি মন যেন মিশে গিয়েছিল পুরোপুরি। পলাশ দিতিকে ছাড়া কিছুই ভাবতে পারত না। দ্বিতীয় পলাশকে ছাড়া কিছু ভাবতে পারত না। অন্তত পলাশের সেরকমই ধারণা ছিল। প্রায় বাইরে দেখা করত তারা। ফোনেও দীর্ঘ সময় কথা বলতো। তবে সবই নিজের মা বাবাকে লুকিয়ে করছিল দিতি। বলেছিল সময় হলেই মা বাবাকে সব জানিয়ে দেবে সে। ধীরে ধীরে পলাশের ভুল ভাঙতে শুরু হলো। ও বুঝতে পারলো দিতি প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী স্বার্থপর এক মেয়ে। নিজের সুখ সুবিধে ছাড়া অন্য কিছু নিয়ে তেমন ভাবে নাও। পলাশের সঙ্গে বাইরে বেরোলেই ও নানা রকম আবদার করতেই থাকতো। এটা খাওয়াও, ওটা কিনে দাও, ওই রেস্টুরেন্টে নিয়ে যাও, ইত্যাদি নানা রকম বায়না চলতেই থাকতো। পলাশ মাঝে মাঝে আপত্তি করলে বলতো, এত কিপটে কেন তুমি? আমার জন্য এটুকু করতে পারছো না? ওর অভিমানে ফোলা ঠোঁট জোড়া দেখে আবার সবকিছু ভুলে যেত পলাশ। এতদিন এভাবেই চলে যাচ্ছিল ওদের প্রেম। কিন্তু যেদিন বাইক কেনা নিয়ে পলাশকে জোর করতে শুরু করলো দিতি, তখন পলাশ ওকে বোঝানোর চেষ্টা করলো, এখনই বাইক কেনা সম্ভব নয় দিতি। কেন নয়? আমার সব বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডদের সাথে বাইকে চেপে ঘোরাঘুরি করে, আর তুমি কেন বাইক কিনতে পারবে না? তোমার চাকরির মাইনে তো খুব কম নয়। আমাকে যে বাড়িতেও টাকা পাঠাতে হয়, সব দিক বুঝে না চললে হবে কি করে? অসহায় পলাশ বলেছিল, কেন বাড়িতে টাকা পাঠাবে তুমি? তোমার বাবা এখনো চাকরি করছেন, অত টাকা কিসের দরকার তার? বাবাকে নিয়ে এভাবে কথা বলায় আতে লেগেছিল পলাশের। সে প্রথম দিতিকে ধমক দিয়েছিল সে, আমার বাবার সম্বন্ধে এভাবে কথা বলবে না তুমি। বাবার টাকার দরকার কেন সে আমি জানি। বাড়িতে টাকা পাঠাতেই হবে আমাকে। তাহলে যাও, বাবার পকেটে ঢুকে বসে থাকো, আমার সঙ্গে আর কথা বলতে এসো না। কথাটা বলেই হনহন করে চলে গেছিল দিতি।
একটু সময় রাগ ভেবে বিশেষ মাথা ঘামায়নি পলাশ, কিন্তু একটু পরে সে আবিষ্কার করলো সোশ্যাল মিডিয়ায় ওকে ব্লক করেছে দিতি। এমনকি ওর নাম্বারটাও ব্লক করে দিয়েছে। ওর সঙ্গে যোগাযোগের কোনো রাস্তাই ছিল না পলাশের কাছে। পাগল পাগল হয়ে গেছিল সে। দিতির সঙ্গে দেখা করার জন্য ওদের ঘরে ছুটে যেত, কিন্তু দিতিকে দেখতেই পেত না। রাস্তায় দাঁড়িয়ে থাকতো, কিন্তু দিতি ওকে দেখলেই পাশ কাটিয়ে চলে যেত। সামান্য ঝগড়ার কারণে দিতি অমন কেন করছে কিছুতেই বুঝতে পারছিল না পলাশ। শেষ পর্যন্ত একদিন সবকিছু স্পষ্ট হয়ে গেছিল ওর কাছে, যেদিন দিতিকে একটা ছেলের সঙ্গে বাইকে চেপে যেতে দেখলো। এরপর আর নিজেকে স্থির রাখতে পারেনি পলাশ। একদিন রাস্তায় দিতির হাত চেপে ধরে বলেছিল, ওই ছেলেটার জন্যই বুঝি আমাকে এড়িয়ে চলছো? হ্যাঁ, ঠিক ধরেছ, আমি যা চাই সবকিছুই দেওয়ার ক্ষমতা আছে ওর। তোমার মতো বাবার পকেটে ঢুকে বসে নেই ও, মাইনেও পাই তোমার ডবল, তাই ওকে বিয়ে করব আমি। প্লিজ এভাবে পেছনে ঘুরে ঘুরে আর বিরক্ত করো না আমাকে। তোমার আমার মধ্যে সবকিছু চুকে গেছে, বুঝতে পারলে? পলাশের মনে হয়েছিল পুরো দুনিয়াটা বুঝি অন্ধকার হয়ে গেছে ওর কাছে। দিতি যে এভাবে ঠকাবে বুঝতেই পারেনি ও। বসে যাওয়া গলায় কোনো মতে পলাশ বলেছিল, তুমি এত নিষ্ঠুর। প্লিজ নাকি কান্না শুরু করো না এখন, ছেলেদের কাঁদতে দেখলে খুব বিশ্রী লাগে। বিরক্তিতে মুখ কুঁচকে গেছিল দিতির। সেই মুখের দিকে তাকিয়ে অপমানিত পলাশ ফিরে এসেছিল নিঃশব্দে। যন্ত্রণায় বুক ফালা ফালা হয়ে যাচ্ছিল ওর। সবকিছু অর্থহীন লাগছিল ওর কাছে। জীবন থেকে মুক্তি পাবার কথাও মাথায় এসেছিল কয়েকবার, কিন্তু শেষ পর্যন্ত মা বাবার ছোট ভাইটার অসহায় মুখগুলো মনে পড়তেই মন শক্ত করেছিল। সেই বাড়িতে থাকা সম্ভব নয় বুঝে অন্য একটা ঘর খুঁজে নিয়ে চলে এসেছিল একদিন। দিতির মা বাবা ওকে আটকানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু নানা রকম অজুহাত দেখিয়ে শেষ পর্যন্ত চলে এসেছিল পলাশ। আর দেখা হয়নি ওদের সাথে, কিন্তু দিতিকে এখনো ভুলতে পারেনি সে। চিনচিনে ব্যথাটা সেটাই জানান দিয়ে যায় মাঝে মাঝে। নামুন দাদা, এসে গেছি। অটো ড্রাইভারের কথায় চমকে বর্তমানে ফিরে এলো পলাশ। টুসি তখনও হা করে তাকিয়ে আছে গড়িয়াহাটের ব্যস্ত আলো ঝলমলে ফুটপাথের দিকে। অটোর ভাড়া মিটিয়ে দিয়ে ফুটপাথ ধরে হাঁটছিল পলাশ টুসিকে সঙ্গে নিয়ে। টুসি অনবরত নানা রকম প্রশ্ন করেই চলেছিল পলাশকে। অন্যমনস্কভাবে হু হা করছিল ও। একসময় ফুটপাথের পাশে বিশাল একটা শাড়ির শোরুমের কাচের দরজার ভেতরে টাঙিয়ে রাখা একটা শাড়ি দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিল টুসি। দোকানের গ্লাসে প্রায় নাক ডুবিয়ে মুগ্ধ চোখে শাড়িটা দেখছিল। ওর কাণ্ড দেখে পলাশ বলল, এটা পছন্দ? কি সুন্দর দেখেছো, টুসি বলল। পলাশ বুঝতে পারছিল এটার অনেক দাম হবে, কিন্তু টুসি এভাবে পছন্দ করেছে, ওকে না বলবে কিভাবে? শেষে টুসিও যদি ওকে দিতির মতো অবজ্ঞা করে, না, এটা কিনে দেবেই পলাশ। না হয় এ মাসটা ধার করে চালাতে হবে, কিন্তু টুসির চোখে এভাবে ছোট হয়ে যেতে পারবে না পলাশ। টুসির হাতে টান দিয়ে সে বলল, চলো ভেতরে চলো। কেন? টুসির অবাক প্রশ্ন। শাড়িটা কিনবে না? পলাশ বলল, কিনবো। দামটা দেখেছো? আমাদের 1 মাসের বাজারের খরচা। হাত তুলে শাড়ির দামের লেবেলটা দেখিয়ে দিল টুসি। তবে যে শাড়িটা দেখছো ওভাবে? পলাশ অবাক। দেখবো না কেন, দেখতে কি পয়সা লাগে? খিলখিল করে হেসে উঠেছিল টুসি। অবাক চোখে টুসির দিকে তাকিয়েছিল পলাশ। টুসিও মেয়ে আর দিতিও মেয়ে, তবে এত ফারাক কেন? একটু বাদে কেনাকাটা শেষে রাস্তার পাশের দোকানে মোমো খেতে খেতে উচ্ছ্বসিত টুসি কলকল করে কথা বলেই যাচ্ছিল। পলাশ একটু ইতস্তত করে বলেই ফেলল, তুমি খুশি তো টুসি? মানে? আচমকা এই প্রশ্নে অবাক হয়েছিল টুসি। মানে এই যে কেনাকাটা করলাম, তাতে তুমি খুশি তো? ও মা, এ কেমন প্রশ্ন? খুশি হব না কেন? খুব খুব খুশি আমি। না, তোমার পছন্দের শাড়িটা যে দিতে পারলাম না। পলাশের মুখের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করেছিল টুসি। তারপর পলাশের হাতে চাপ দিয়ে বলেছিল, এই যে কলকাতার এত সুন্দর সুন্দর দোকানপাট দেখতে পেলাম, এখন তোমার সঙ্গে বসে খাচ্ছি, এর চেয়ে বড় আনন্দ আর কি? তুমি আমার পাশে আছো, এর চেয়ে বেশি কিছু আর কি চাই? তুমি এভাবেই ভালোবেসো আমায়। পলাশের বুকটা ভিজে যাচ্ছিল টুসির প্রতি মায়ায়। এই প্রথম দিতিকে হারানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিল সে। ভালোবাসার মূল্য সবাই দিতে পারে না। যারা ভালোবাসাকেই সবচেয়ে বেশি মূল্য দেয়, তাদের মতো মানুষ খুব কমই পাওয়া যায়।
আর তাদের পেলে কখনো হারাতে নেই, কারণ তারা হলো সেই পরশ পাথরের মতো, যাদের স্পর্শে সব কিছু সোনা হয়ে যায়। পলাশ হাত বাড়িয়ে টুসির হাত চেপে ধরল শক্ত করে। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।